পাবেন না। হ্যাঁ, তো আমাদের আইসিটি বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে সোজা হচ্ছে আমাদের এই এইচটিএমএল সবচেয়ে। হ্যাঁ, এই একটু পরে জানবেন এখন। তাহলে কি বলছি, আমাদের সবচেয়ে সহজ হচ্ছে চতুর্থ অধ্যায়। এখন এইটাতে আমাদের প্রত্যেকটা লেকচার কে দেখো, এখানে আমাদের যেমন প্র্যাকটিক্যাল পার্ট আছে, তোমরা জানো এখানে কিন্তু প্র্যাকটিক্যাল পার্ট আছে, আমাদের কোড করা লাগে। তো আমি প্র্যাকটিক্যালে ওইগুলো দেখাবো। আবার এখানে কিছু আমাদের মুখস্থ টাইপের পড়া আছে, যেমন এক দুই অধ্যায় মুখস্থ না, এরকম এখানেও মুখস্থ টাইপের পড়া আছে। তো এগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে আমরা মোট 8টা বা 9টা ক্লাস পাবো এইচটিএমএল শেষ করতে। এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার, অর্থাৎ জার্নির প্রথম ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসে প্রথম 15 থেকে 20 মিনিট আমরা ওই যে মুখস্থ টাইপের পড়াগুলো পড়বো, আর বাকি সময়টা আমরা প্র্যাকটিক্যাল করবো। ওইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। আর প্রথমের এই মুখস্থ সময়গুলা এটা হয়তো একটু বোরিং লাগবে, কিন্তু মুখস্থ করা লাগবে, আমি এগুলা ধরবো। আর ক্লাস শেষে যে এক্সাম হবে ওইখানে কিন্তু ওখান থেকে প্রশ্ন থাকবে, সুতরাং ভালোভাবে দেখবেন। আর হচ্ছে কোডগুলা, যে কোডগুলো আমি প্র্যাকটিক্যাল দেখাবো, এই কোডগুলো অবশ্যই তোমাদেরকে বাই প্র্যাকটিস করা লাগবে প্রত্যেকজনের মোবাইলে। আমি আজ দেখাই দিব এখন। মোবাইলে প্রত্যেকজনকে প্রতিদিন কোড করতে হবে, এবং সেটা আমি গ্রুপ করে দেবো, ওই গ্রুপে প্রতিদিন করা লাগবে। যার ফোন থাকবে না, মানে ভাই বোন কারোর ফোন নাই, এটা মাইনে হবে নাকি? ওগুলা বলে লাভ নাই। প্রতিদিন আমি এটা নিয়ে একদম সিরিয়াস থাকবো, কারণ এর আগে গুলা তোমার প্র্যাকটিস করার নাই, যার কারণে কি সমস্যা ফেস করছেন এগুলো তোমরা বুঝছেন। আচ্ছা, বাবা ফোন দিয়ে বলতে হবে না। দেখো, ওগুলা হচ্ছে 3.2 কোর্সও প্র্যাকটিস করো নাই, ওগুলা পরে তুমি যদি রিভিশন করো পাবা। কিন্তু এইটা তুমি এখানে খুব ভালো বুঝবে না, আমিও জানি, কিন্তু তুমি বাড়ি যে আর করবে না যদি তুমি প্র্যাকটিস না করো। কোড এরকম একটা বিষয়। সুতরাং প্রত্যেক দিনের কোড প্রত্যেকদিন বাড়ি যায় প্র্যাকটিস করা লাগবে, 2বার 3বার হোক, সমস্যা নেই, কিন্তু করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে হচ্ছে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের প্রথম ক্লাস। এখন প্রথম ক্লাসে আমরা আগে দেখি যে আমাদের আজকে লক্ষ্যমাত্রা কতটুকু, অর্থাৎ আমরা কতটুকু পড়বো আজকে। দেখো, এইচটিএমএল এর লেকচার 1 আমাদের শিক্ষণফল হচ্ছে আমরা এইচটিএমএল নিয়ে বেসিক তথ্য জানবো, অর্থাৎ কি বলা যায়, এইচটিএমএল পড়ার জন্য আমাদের যেগুলো প্রয়োজন আর কি, শাখা প্রশাখার পড়ালেখা, এগুলো আমরা জানবো। তারপর হচ্ছে এইচটিএমএল আবিষ্কার। দেখো, প্রত্যেকটা বস্তুরই শুরুর একটা ঘটনা থাকে যে কিভাবে শুরু হয়েছে, তো সেই আবিষ্কার কে করলো, কবে করলো, এটা একটু জানবো আমরা। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এলিমেন্ট, কন্টেন্ট, এগুলা কোনটা কি, পরিচয়গুলো জানবো। তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগের প্রকারভেদ, এটা আমরা 2 প্রকার পাবো, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ, তো এগুলো আমরা জানবো এখন। তারপর হচ্ছে এইচটিএমএল এর কাঠামো ব্যাখ্যা করতে পারবো। এই কাঠামোটা এই যে পরীক্ষা হলো না, এই পরীক্ষায় কিন্তু আসছিল এইচটিএমএল এর কাঠামো, ওরা কোডগুলো লিখে দিছে, মূল কোডগুলো যেগুলো এইচটিএমএল এর কাঠামো, ওই কোডগুলো দিছে, দিয়া বলছে হচ্ছে উদ্দীপকের কাঠামোটি ব্যাখ্যা করো গ নাম্বারে। অর্থাৎ এইটা আমাদের 3 মার্কের একটা প্রশ্ন হইতে পারে। তারপর হচ্ছে কিছু ট্যাগের নাম জানবো। এই ট্যাগগুলো হচ্ছে আমাদের খুবই একদম সামান্য ট্যাগ, মানে এগুলা দিয়ে কোনো পুরা প্রধান প্রশ্ন আসবে না, কিন্তু যে বড় প্রশ্ন সলভ করার জন্য তোমার এগুলা সাহায্য লাগবে এই ট্যাগগুলোর। তারপর হচ্ছে আমরা এডিটরে ওয়েব পেজ ডিজাইনে পাঠ, আমাদের মূল ক্লাস শুরু হবে হচ্ছে এখানে, এডিটরে ওয়েব পেজ ডিজাইন। আর এগুলো হচ্ছে কি, তার আগে আমাদের ওই মুখস্থ টাইপ পড়া, যদি একটু বোরিং লাগে তাও কিছু করার নাই, আমাদের পড়তে হবে। ভালো করে দেখবেন যাতে একবারই হয়ে যায়, দ্বিতীয়বার যেন আমার বুঝিল না লাগে। আর হচ্ছে এগুলা থেকে কিন্তু পরে প্রশ্ন হবে, সুতরাং ভালোভাবে। আচ্ছা, এইচটিএমএল এর পূর্ণরূপ আমরা অনেকেই জানি, হ্যাঁ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দেখো এখানে হাইপার টেক্সট বলতে আমরা কি বুঝি। আমরা এই যে তুমি যদি ক্রোমে যাও, দেখবেন হচ্ছে ক্রোমে ধরো কোনো একটা তুমি পেজে আছেন, তো ওই পেজে দেখবেন ধরো এখানে লেখা আছে হচ্ছে ঢাকা। তো এই ঢাকা লেখাটাতে তুমি যখন ক্লিক করেন, তুমি দেখতে পান যে ওই পেজ থেকে তোমার অন্য কোনো পেজে নিয়ে যায়। একটা লেখা আছে ওইখানে, সেই লেখাটা তুমি যখন ক্লিক করছেন তখন তোমার কি অন্য কোনো একটা পেজে নিয়ে গেছে। এটা হচ্ছে হাইপার লিঙ্ক। দেখো, লিঙ্ক আমরা যে ফেসবুকে লিঙ্ক দিই না, যে এটা আমার প্রোফাইল লিঙ্ক, তো ওই লিঙ্কে কিন্তু এরকম থাকে যে www ডট, এরকম অনেকগুলো থাকে না। তো এই এতগুলা যখন আমরা না লিখে শুধুমাত্র এই একটা লেখাতেই, আমরা শুধু তুমি ডি লিখছেন, এই ডিটাতেই তুমি যখন লিঙ্ক করবে, তখন এটা হচ্ছে হাইপার লিঙ্ক। অর্থাৎ এই লেখাটাতে ক্লিক করলে আরেকটা পেজে তোমার নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ওইখানে লিঙ্ক করা আছে, এটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ভাষার তো একটা নাম থাকে, তাই না? আমরা যখন ওই যে পঞ্চম অধ্যায় করবো তখন পাবো হচ্ছে একটা সি প্রোগ্রাম, যেটা দিয়ে আমরা বিভিন্ন সমস্যা সলভ করবো, বিভিন্ন ধর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এরকম প্রোগ্রাম আমরা তৈরি করবো অনেকগুলা। আর এইখানে আমরা যেটা করবো মেইন কাজ, সেটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করা। কি করবো আমরা?
ওয়েব পেজ কি? দেখো একটা ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ওয়েব পেজ। একটা ওয়েবসাইট ধর হচ্ছে ফেসবুক একটা ওয়েবসাইট না, এই ফেসবুকে তোমার একটা ওয়েব পেজ আছে, আমার একটা আছে, এরকম অনেকের ওয়েব পেজ আছে। ওয়ালাইকুম আসসালাম, কয়টা বাজে এখন? হ্যাঁ বলছেন, কথা বল না। আচ্ছা, যেখানে ছিলাম তা হচ্ছে কি বলছি আমি, যে আমাদের এই ওয়েবসাইট গুলার ক্ষুদ্রতম এক একটা করে অংশ হচ্ছে কি ওয়েব পেজ। যেমন আমি বললাম যে ফেসবুক একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে তোমার আমার এরকম সবার এক একটা করে ওয়েব পেজ আছে। মনোযোগ এখানে। তো এই ওয়েব পেজ গুলা তৈরি করার জন্য যে ভাষাটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মার্কআপ ভাষা। কি বলছি, মার্কআপ ভাষা কি? যেমন আমাদের বাংলা ভাষা না, এই বাংলা ভাষা যে আমরা কথা বলি এটার জন্য কি কিছু নিয়ম আছে না? এরকম এই যে আমাদের এইচটিএমএল দিয়ে আমরা যে ওয়েব পেজ তৈরি করব, এই ওয়েব পেজ তৈরি করার জন্য যে ভাষা সেটা হচ্ছে মার্কআপ ভাষা। কে কটা বাজে? আস্তে করে যায় বসে পড়ান। হ্যাঁ ওইখানে বসেন, এদিক বসেন, এদিক বসেন। হ্যাঁ আচ্ছা, তাহলে তাহলে আমরা মার্কআপ ভাষা সম্বন্ধে কি বলছি, যে এটা হচ্ছে একটা ভাষা যেটা দিয়ে কি করা হয়, ওয়েব পেজ তৈরি করা হয়। হ্যাঁ, আমরা এই ওয়েব পেজ তৈরি করার জন্য ডিজাইন করা লাগে হচ্ছে একটা এডিটর অ্যাপসে, এবং সেটা আমাদের এই এডিটর অ্যাপসে যখন আমরা তৈরি করব, তৈরি করার সময় আমরা এই ভাষাটা ব্যবহার করব, যেটা এই মার্কআপ ভাষাটা তৈরি হচ্ছে মার্কআপ ট্যাগ দিয়ে। কি দিয়ে? মার্কআপ ট্যাগ, মার্কআপ, এই যে মার্কআপ, মার্কআপ ট্যাগ, মার্কআপ ভাষা যেটা তৈরি হচ্ছে মার্কআপ ট্যাগ দিয়ে। আচ্ছা, এরপরে এইচটিএমএল দিয়ে আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। এটা আমি এখনই বললাম যে আমরা ওয়েব পেজ তৈরি করি হচ্ছে কি দিয়ে, এইচটিএমএল দিয়ে। তারপর হচ্ছে এইচটিএমএল একটা হচ্ছে কি মার্কআপ ভাষা, যা কিছু মার্কআপ ট্যাগের সাহায্যে গঠিত, এটা আমি অলরেডি বলছি। আর এইচটিএমএল বাদ দিয়ে এরকম কিছু আছে যেমন হচ্ছে এক্সএমএল, এসজিএমএল, এগুলা বইয়ে নাই, তারপর আমি উদাহরণ হিসেবে দিছি। তারপর হচ্ছে দেখো, আমরা এখান থেকে যদি এইচটিএমএল এর সংজ্ঞা দিতে চাই কি বলতে পারি? এইচটিএমএল কি জানি একটা ওয়েব ডিজাইনিং ভাষা না? তাহলে আমরা এটা বলতে পারি না যে যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে এইচটিএমএল বলে। হ্যাঁ মুখস্থ করে ফেলাম, যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে এইচটিএমএল বলে। ওই যে মাথায় দিয়ে দাও। যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে এইচটিএমএল বলে। যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, বানানটা এখানে ভুল আছে, সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয় তাকে এইচটিএমএল বলে। হ্যাঁ হয়েছে? আচ্ছা, কয় ফেলান, কি করবে আপনি? দাও দাও, কয় মিনিট লাগে? দুইটার কথা হয়, একটা হচ্ছে কি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব পেজ ডিজাইন করা হয়, শেষ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এইচটিএমএল আবিষ্কার কে করলো, নামটা মনে রাখবেন, টিম বার্নার্স লি। কি বলছি? টিম 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 হ্যাঁ এই যে দেখো, টিআইএম, টিম বার্নার্স লি। এটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, লেকচার শিটে আছে, এটা লেকচার শিটে সব আছে। হ্যাঁ লেখার দরকার নেই। দেখো, তাহলে হচ্ছে টিম বার্নার্স লি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের বিজ্ঞানী, তিনি যেমন একজন বিজ্ঞানী ছিলেন, যেমন যেমন ধরো হচ্ছে আমি একজন শিক্ষক, তা আমার আশেপাশে আরো শিক্ষক আছে না, তাদের সাথে আমার ভালো সম্পর্ক না, ঠিক অনুরূপ বিজ্ঞানীরা, তিনি যেমন একজন বিজ্ঞানী ছিলেন, তার পাশাপাশি সারা বিশ্বে তখন অনেকগুলো বিজ্ঞানী ছিল। তো এই বিজ্ঞানীরা যেন তাদের তথ্যগুলো একজন আরেকজন নিতে পারে, এর লক্ষ্যে মানে দেখা সাক্ষাৎ না করে যে যার দেশে আছে সেখান থেকেই যেন একজন আরেকজনের তথ্য আদান প্রদান করতে পারে, সেই লক্ষ্যে তারা তৈরি করেছে ওয়েবসাইট এবং www, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন এই তারা যেই ল্যাবে তৈরি করছিল সেটা হচ্ছে কিন, CERN, এই বানানটা খুব ইম্পর্টেন্ট, নৈর্ব্যক্তিক এটা আসে। এইটা যে আমি এর আগে যখন এইচটিএমএল পড়া পরীক্ষা নিয়েছিলাম অনেকে ভুল করছিল, আমি এখানে দিছিলাম হচ্ছে CRN,
ই এন বানানটা সবাই এটা দাগে থুছে, বুঝছেন? ওই জন্য বললাম যে বানানটা ভালো করে মনে রাখবেন, CERN। হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে টিম বার্নার্স-লি ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যেন নিজ দেশে থেকেই কিভাবে এই যে কার্ল ল্যাবের তথ্য সংগ্রহ করতে পারে সেটা নিয়ে কাজ করতে গিয়ে www তৈরি করেন। এখন তারা যখন এটা তৈরি করে তখন দেখা যায় তারা তৈরি করছে প্রথমে ওয়েবসাইট। এখন ওয়েবসাইটে তো হচ্ছে ফেসবুক, এটা একটা ওয়েবসাইট না? এখন ধরো আমি বিজ্ঞানী, তো আমি ওই যে আমার এতটুকু তথ্য দরকার, তো এই এতটুকু তথ্য আমার যখন আমি ডাউনলোড করতে যাব তখন দেখা যায় যে আমার ওই পুরো ওয়েবসাইটটা ডাউনলোড করা লাগে। তার কারণ কি, এটা তো একাই একটা, এই কারণে। তো এখন তারা চিন্তা করলো যে ক্ষুদ্রতম একক আমার যতটুকু দরকার আমি ততটুকু ডাউনলোড করবো। ছোট ছোট করে তারা তখন পেজে ভাগ করবে, যে আমরা ওয়েবসাইটটাকে ভাগ করবো হচ্ছে ওয়েব পেজে। তো এই ওয়েব পেজ যখন তারা তৈরি করতে চাইলো, ওয়েব পেজ তৈরি করতে গিয়ে সেই ওয়েব পেজটা তৈরি করার জন্য তারা যে ভাষাটা ইউজ করে সেটা হচ্ছে HTML। কি বলছি? ওয়েব পেজ তৈরি করতে গিয়ে টিম বার্নার্স-লি যে ভাষাটা ইউজ করে সেটা হচ্ছে কি HTML। দেখো এটাই বলা হয়েছে, একবারে সব ওয়েব পেজ ডাউনলোড না করে পৃথক পৃথক ওয়েব পেজের তথ্য যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায় এবং নতুন পেজের জন্য পুনরায় লিংক না করে। দেখো ওই যে আমাদের কি প্রথমে বললাম যে হাইপার টেক্সট, ওইটাই বলছে যে পুনরায় লিংক না দিয়ে এক পেজ থেকে অন্য পেজে যেন যাওয়া যায় সেই লক্ষ্যে একটা ওয়েব পেজ ডিজাইন করছে। আর এই ওয়েব পেজ ডিজাইন করতে গিয়ে তিনি ব্যবহার করেন HTML। তাহলে HTML কখন কে তৈরি করছে বুঝছি আমরা। আচ্ছা, এরপরে আসো সাল। সালটা হচ্ছে 1990। কত সাল? 1990 সালে এই ল্যাবে টিম বার্নার্স-লি এটার প্রাথমিক ধারণা দেন। সর্বপ্রথম টিম বার্নার্স-লি এই ধারণাটা দেন 1990 সালে, এবং এই সালে তিনি ওয়েব পেজ প্রদর্শনের জন্য ওয়েব ব্রাউজার তৈরি করেন। ওয়েব ব্রাউজার কোনটা? ওয়েব ব্রাউজার কোনটা? এই যে গুগল ক্রোম, এটা হচ্ছে ওয়েব ব্রাউজার। অর্থাৎ যেখানে আমরা এই তথ্যগুলো দেখি, খুঁজে এনে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে আমরা তথ্যগুলো যার মাধ্যমে প্রদর্শন করি, যে সফটওয়্যারের সাথে প্রদর্শন করি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলা। হ্যাঁ, আরে লাগবে না। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু মূল জায়গায় আসি, অবজেক্ট HTML ট্যাগ এর মধ্যে আসি। আচ্ছা, HTML ট্যাগ কিভাবে বলা যায়? দেখো এখানে বুঝো, আমাদের এই যে মাই ক্যাট ইজ ভেরি গ্রাফ, এই জায়গাটা হচ্ছে আমার ওয়েব পেজে প্রদর্শন করব। ঠিক আছে, এই লেখাটা আমি ওয়েব পেজে প্রদর্শন করব, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। কি বলছি? কন্টেন্ট, বা এটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট। ওয়েব ডকুমেন্ট, এটা আমার ওয়েব পেজে প্রদর্শন হবে। তো এই লেখাটাকে প্রদর্শন করার জন্য শুধু এতটুকু রাখলেই যথেষ্ট নয়, ট্যাগ দেওয়া লাগবে। মানে প্রথমে শেষে তো মূল কাঠামো থাকবে, আমি শুধু এখানে অল্প একটু ইয়া দেখাচ্ছি যে ট্যাগ বোঝানোর জন্য। তো এই লেখাটাকে, এই যে এখানে যে ট্যাগটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, প্যারাগ্রাফের জন্য আমরা পি ট্যাগ ইউজ করি। এবং HTML এর ট্যাগগুলো খুব সোজা। ধরো হচ্ছে বোল্ড করবেন, দেখা যাবে আমরা ইউজ করব বি ট্যাগ। আন্ডারলাইন করবেন, ইউ ট্যাগ ইউজ করবো। এরকম এগুলো সোজা মনে রাখা, মুখস্থ করা লাগবে না। দেখো তাহলে হচ্ছে যে আমরা এখানে পি ট্যাগ শুরু করছি, এইখানে পি ট্যাগটা শেষ করে দিছি, লেখাটা শেষ, আমি এখানে শেষ করে দিছি। এখন দেখো এইখানে শুরু করছি শুধু, এই যে এটাকে কি বলা হয়? এঙ্গুলার ব্র্যাকেট। ঠিক আছে, এই যে বা কৌণিক ব্র্যাকেট বলতে পারো। তো এই যে ব্র্যাকেট দিছি, মাঝখানে শুধু পি লিখছি, কিন্তু এইখানে আমি মাঝখানে কি শুধু পি লিখছি? একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ আছে। তো এই যে আমাদের এটা হচ্ছে শুরু ট্যাগ, এটা হচ্ছে কি শেষ ট্যাগ। এইটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ বা হচ্ছে স্টার্টিং ট্যাগ। ঠিক আছে, আর এটাকে বলবো যেটা শেষ বোঝাবে, যেটাতে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে, সেটাকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। ওকে, আচ্ছা। আর এই পুরোটাই, এইটা দেখো এটা হচ্ছে একটা কি, এই যে আমাদের এখানকার উপাদান না, এই HTML এর উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান। তো এটাকে বলা হচ্ছে এলিমেন্ট বা হচ্ছে উপাদান। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মাঝখানে আমরা যেটা আমাদের প্রদর্শন হবে ওয়েব পেজে, যে যতটুকু অংশ ওয়েব পেজে প্রদর্শন হবে সেটা কি ওয়েব ডকুমেন্ট বা কন্টেন্ট। আর আমাদের যেটা শুরু হবে ট্যাগ, ওটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ বা হচ্ছে স্টার্টিং ট্যাগ। আর যেটা শেষ হবে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর এই পুরোটাই এগুলো হচ্ছে একটা করে কি এলিমেন্ট, HTML এলিমেন্ট। আচ্ছা, এখন আমরা এই যে এই ট্যাগটা দেখলাম, আমরা যদি এখন ট্যাগের সংজ্ঞা দিতে চাই আমরা কি বলতে পারি? এই যে দেখো তো ট্যাগ গুলো কার সাথে আছে? কন্টেন্টের সাথে না, বা ওয়েব ডকুমেন্টের সাথে। তো আমরা এটা বলতে পারি না যে যে আমাদের HTML কন্টেন্টের সাথে এমবেডেড মানে কি সংযুক্ত। তো আমরা এটা বলতে পারি যে HTML কন্টেন্টের সাথে বা ওয়েব ডকুমেন্টের সাথে সংযুক্ত মার্কআপ ট্যাগ না, সংযুক্ত
কি বলা হয় এটাকে, কিভাবে বলা যায়, কোডিং নির্দেশনাবলীকে এইচটিএমএল ট্যাগ বলে। তাহলে কি বলছি এখান থেকে দেখো সংজ্ঞা আমরা এখান থেকে বলতেছি যে ওয়েব ডকুমেন্টের সাথে এমবেডেড মানে কি বলছি, সংযুক্ত। হ্যাঁ, শুধু সংযুক্ত যদি বলো তা হবে যে ওয়েব ডকুমেন্টের সাথে সংযুক্ত কোডিং নির্দেশনাবলী, যে এটা কোডিং নির্দেশনাবলীকে কি বলা হয়, এইচটিএমএল ট্যাগ বলে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এইচটিএমএল ট্যাগ এবং এলিমেন্ট। দেখো এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড, এই কথাটা আমি এখনই বললাম। এই এমবেডেড মানে এখানে লিখে নিতে পারো, তোমরা লিখে নিতে পারো যে সংযুক্ত। এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশনাবলীকে এইচটিএমএল ট্যাগ বলে। এখন এই ট্যাগ গুলো এক একটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কেন বললাম, দেখো আমরা লিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, যার কারণে আমরা ইউজ করছিলাম শুধু পি। আমরা লিখবো হচ্ছে বোল্ড, দিছি হচ্ছে শুধু বি। এগুলো হচ্ছে একটা করে কিওয়ার্ড। আমরা বলছি যে এই ট্যাগ গুলো হচ্ছে একটা করে কিওয়ার্ড, যেগুলোর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা বললাম অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা কৌণিক ব্র্যাকেট থাকে। আর এই ট্যাগ গুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় মানে হচ্ছে শুরুতে একটা শেষে একটা, এক জোড়া জোড়ায় জোড়ায় থাকে। যেগুলোর প্রথমটাকে বলা হয় কি, ওপেনিং ট্যাগ। কথা বলবেন সাথে সাথে, শুরুটা হচ্ছে ওপেনিং ট্যাগ, শেষটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এখন মাঝে মাঝে আমরা এমন কিছু ট্যাগ পাবো যেগুলো এরকম শুরু বা শেষ হবে না, মানে একবার আসবে। এগুলা কি জোড়ায় জোড়ায় আসছিল। আমরা এমন কিছু ট্যাগ পাবো যেগুলা শুধুমাত্র একবার আসবে। এই যে একটা জোড়ায় জোড়ায় আসে বা শুরু হয় শেষ হয়, কিন্তু একটা শুরু হয় শেষ হয় না, এমন ট্যাগ। তাহলে হচ্ছে দুই ধরনের ট্যাগ পেলাম না। এই জন্য আমরা বলছি যে এইচটিএমএল ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ আমি এখনই মুখস্থ করবো। কিন্তু এইচটিএমএল ট্যাগ আমরা কয় ভাগ করলাম, দুই ভাগে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে ওই ট্যাগ যেটা শুরু হয় এবং শেষ হয়, অর্থাৎ শুরু আছে, শেষ আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে, সেটা হচ্ছে কোনটা, কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ এটা হচ্ছে কি, যেটা শুরু হবে কিন্তু শেষ হবে না, মানে মাত্র একবার আসবে, সেখানে কোনো আমার ফরওয়ার্ড স্ল্যাশ আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এমটি ট্যাগ। এমটি ট্যাগ আমি চারটা লিখে দেবো, এই চারটা মনে রাখলে যথেষ্ট। আর বাকি সব আমরা ইন্টারনেট আইসিটিতে চারটা মাত্র আমরা এমটি ট্যাগ জানবো, আর আর কোনো এমটি ট্যাগ আমাদের জানার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসলে আমরা যতটুকু বললাম যে এইচটিএমএল এর ট্যাগ গুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ সম্বন্ধে আমরা যতটুকু বলছি, দেখো যে এখানে কি থাকে, আমাদের স্টার্টিং ট্যাগ থাকে আর কি ক্লোজিং ট্যাগ থাকে। আর হচ্ছে কি ক্লোজিং ট্যাগের কিওয়ার্ডের আগে কি থাকে, ফরওয়ার্ড স্ল্যাশ। এই ফরওয়ার্ড স্ল্যাশটা যদি না দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এইটা দিয়েই তোমার কোড বুঝবে যে তোমার লাইনটা শেষ হয়েছে বা ওই কোডটা তুমি শেষ করছেন, কি দিয়ে, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এটা যদি ভুল করেন তাহলে শেষ। আবার ফেরে যে এইটা দিয়ে যায় এরকম করে দেন না, যে এইটা দিয়ে এরকম করে কি লিখছেন, হবে না। এইটা এইভাবে ভ্যাকলা করে দিবেন। ফরওয়ার্ড স্ল্যাশ মনে থাকবে যে সামন পাশে ঝুঁকে এটা হচ্ছে ফরওয়ার্ড, আর যে যখন পিছন পাশে যায় এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। এই যে এইভাবে জানা, এটা হচ্ছে ব্যাক স্ল্যাশ। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এমটি ট্যাগ। এটা নিয়ে কি বলছি যে এটা শুধুমাত্র কয়বার ব্যবহৃত হবে, একবার। অর্থাৎ এটা শুরু শেষ নাই, শুধু একবারই আসবে। এই ট্যাগের কোনো কন্টেন্ট থাকে না। কন্টেন্ট বলতে আমরা জানি কি বলছিলাম, কন্টেন্ট কোনটা, ওয়েব ডকুমেন্টে আমরা বললাম না যে যখন দেখাইলাম যে পি ট্যাগ এই মাঝখানে যেটা লিখি এটা হচ্ছে কি, আমার মাঝখানে যেটা ছিল এটা কন্টেন্ট ছিল না। তো এইখানে ধর হচ্ছে আমি শুধুমাত্র একটা নাম হচ্ছে বিআর ট্যাগ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তো এই বিআর ট্যাগে এটা তো আমার শুধু একবার আসছে, তাই না। এইখানে আমার কোনো কন্টেন্ট এদিকে এদিকে এটা তো আর এটার ভিতরে পড়তেছে না। এই জন্য বলা হয়েছে যে আমার এই এমটি ট্যাগ গুলোতে কোনো কন্টেন্ট থাকে না। যেমন এখানে বলা হয়েছে বিআর এইচআর, এই দুটো হচ্ছে ব্রেকিং রো, একটা হচ্ছে হ্যারাইজন্টাল রোল। আর দুইটা এখানে পাশাপাশি লিখে নাও, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ইনপুট। এই চারটা ঠাড়া মুখস্থ ছিলেন। একটা হচ্ছে ইমেজ আইএনজি, আর একটা হচ্ছে ইনপুট আইএনপিইউটি, ইনপুট। এই চারটা ট্যাগ আমাদের সর্বদা কি হবে, শুধুমাত্র আসবে আর যাবে, এর কোনো শুরু শেষ নাই। এই চারটা, অর্থাৎ আমি এটা বলতেছি এই চারটা বাদ দিয়ে যত ট্যাগ পাবো সব শুরু হবে এবং শেষ হবে। এই চারটা যদি আমার মুখস্থ রাখতে পারি তাহলে সুবিধা না। এই চারটা পাবো না, তার মানে শুরু করবো শেষ করবো। এই চারটা না পাইলেই আমরা শুরু করবো শেষ করবো, বাকি যতগুলো আছে সব। আর এই চারটা আসলে শুধু ওই একবার আমরা আনবো, শেষ। কে কে বুঝেন এই কোন নাজমুল খা, কোনো সমস্যা এখানে? মুখস্থ করার কি আছে এখানে?
তুমি একটু দেরি করে আসলেন যে প্রথমে কয়েকটা কথা এড়াইছে। এই দুটো লিখেছেন? আচ্ছা, এই ট্যাগ গুলো এখানে বোঝানোর প্রয়োজন বোধ করি না, একদম আমি ইয়াতে দেখাবো, প্র্যাকটিক্যালে দেখাবো এগুলা। আচ্ছা, এইখানে একটু মূল কাঠামোটা বুঝাই। আচ্ছা, ইয়াটা আরেকবার রিভিশন দেবো যতটুকু হয়েছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা এইচটিএমএল এর পূর্ণরূপ কি জানছিলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে হাইপার টেক্সট বলতে একটা লেখাতে লিংক করা। একটা লেখা তুমি লিখছো, ধরো হচ্ছে সোহাগ, এই সোহাগ লেখাটাতে যখন তুমি ক্লিক করছেন তখন ধরো হচ্ছে সোহাগের ফেসবুক আইডিতে নিয়ে গেছে। এই লেখাটাতে আমার লিংক করা ছিল, যার কারণে এই লেখা থেকে আমি আরেকটা পেজে যাইতে পেরেছি। এটা হচ্ছে হাইপার লিংক করা। ঠিক আছে, আমি এখানে কোনো যে www.sohag.facebook.com এগুলো কিছু লিখি নাই, শুধু লেখাটাতে লিংক করছি, এটা হচ্ছে হাইপার লিংক করা। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? যেই ভাষাটা আমাদের ওয়েব ডিজাইনিং করতে, ওয়েব পেজ ডিজাইন করতে ব্যবহার করা হয়, এবং এই ওয়েব ডিজাইনিং ভাষাটাতে আমাদের কি থাকে? কিছু মার্কআপ ট্যাগ থাকে। এই মার্কআপ ট্যাগ নিয়ে গঠিত যে ভাষা, এটাই হচ্ছে এইচটিএমএল। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা এটা দিয়ে যেহেতু ওয়েব পেজ ডিজাইন করি, ওয়েব পেজ বলতে কি বোঝানো বল? ফেসবুক হচ্ছে একটা ওয়েবসাইট, আর ফেসবুকে তোমার যে পেজটা আছে ওইটা হচ্ছে একটা ওয়েব পেজ। তো এই ওয়েব পেজ তৈরি করার জন্য যে ভাষাটা তৈরি করা হয় সেটা হচ্ছে এইচটিএমএল। তো এই এইচটিএমএল আমাদের হচ্ছে ওয়েব ডিজাইনিং ভাষা, আর এটার একটা নাম আছে, সেটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যার কারণে আমরা বলছি যে ওয়েব ডিজাইনিং মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওয়েব পেজ ডিজাইন করা হয়, তাকে এইচটিএমএল বলে। এরপরে এইচটিএমএল জানি কত সালে প্রথম এই যে ধারণা দিছিল? 1990 সালে। কে দিছিল? টিম বার্নার্স লি। কোন ল্যাবে? হ্যাঁ, CERN। হ্যাঁ, এই ল্যাবে তিনি 1990 সালে সর্বপ্রথম ধারণা দেন। কিসের জন্য? ওই যে ওয়েব, তারা বিভিন্ন বিষয়ের বিজ্ঞানীরা যেন তথ্য একজন আরেকজনের কাছ থেকে নিতে পারে, এই জন্য প্রথমে www তৈরি করে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। কিন্তু তারা দেখে যে তাদের ওই তথ্যগুলা একবারেই তাদেরকে নামানো লাগে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র, তাদের অল্প একটু প্রয়োজন, দেখা যায় যে পুরো ওয়েবসাইটটা তাদেরকে ডাউনলোড করা লাগে। যার কারণে তারা তখন কি করে? যেন তাদের যতটুকু প্রয়োজন ছোট ছোট করে ডাউনলোড করতে পারে, এই লক্ষ্যে ওয়েবসাইটটাকে ভাগ করেছে ওয়েব পেজে। আর এই ওয়েব পেজটা তারা যখন তৈরি করে, ওয়েব পেজটা তৈরি করার সময় তারা যে ভাষা ইউজ করে এটা হচ্ছে এইচটিএমএল। কত সালে? 1990 সালে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম হচ্ছে কি ট্যাগ। এইচটিএমএল ট্যাগ কোনগুলা? আমরা যেগুলা দেখলাম হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে থাকে এগুলা, আর হচ্ছে আমরা এই যে যদি বলি হচ্ছে যে বি, মাঝখানে আমরা কিছু লিখছি, এটা হচ্ছে এই মাঝখানে আমরা যেটা লিখছি, ধর হচ্ছে এখানে আমি লিখছি হচ্ছে এয়ার। এখন এই যে বি ট্যাগ মানে বোল্ড, সে কি করবে? এই এয়ার লেখাটাকে আমার ওয়েব পেজে বোল্ড করে দিবে। ঠিক আছে, আর এই যে আমি এখানে শুরু করছি, এটা শুরু করছি, এটা শেষ করছি ট্যাগ, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের আগে আমার কি থাকে? ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। আর এই মাঝখানে যেটা আমার ওয়েব পেজে আসবে এটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট বা কন্টেন্ট। আর এগুলা পুরোটাই হচ্ছে কি এক একটা করে এলিমেন্ট বা হচ্ছে উপাদান। ঠিক আছে, আচ্ছা। আর আমরা দেখলাম আর কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে বিআর ট্যাগ, তারপর হচ্ছে এইচআর ট্যাগ। এরকম আমরা কিছু ট্যাগ দেখলাম যারা কি করে? শুধুমাত্র একবার আসে। এর জন্য আমরা দুই ভাগে ভাগ করছি, যারা শুরু হয় শেষ হয় তারা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যারা শুধুমাত্র আসে কিন্তু তাদের কোনো কন্টেন্ট থাকে না, দুইবার ব্যবহার হয় না, সেটা হচ্ছে কি এমডি ট্যাগ। এই এমডি ট্যাগ মোডে পাইলাম আমরা চারটা, একটা হচ্ছে বিআর, একটা এইচআর, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে ইমেজ। এই চারটা বাদ দিয়ে যত ট্যাগ আমরা পাবো, যদি 1 কোটি ট্যাগ পাই আমরা ইন্টারে, এই চারটা বাদ দিয়ে সবগুলোই শুরু করতে হবে, শেষ করতে হবে, না হলে ভুল। ঠিক আছে, আর এই চারটা শুধুমাত্র আসলে আমরা বুঝবো যে এটা শুধু একবারই ব্যবহার করবো। আচ্ছা, এখন দেখো আমাদের এইচটিএমএল যে ট্যাগ গুলা, এগুলা হচ্ছে কেস সেনসিটিভ নয়। কি কইছি? কেস সেনসিটিভ নয়। কেস সেনসিটিভ বলতে কি বুঝো? এইগুলা, এই কথাটা হচ্ছে আপার কেস আর লোয়ার কেস, ইউ ডাবল পি ইয়ার আপার কেস, আর হচ্ছে লোয়ার কেস। আচ্ছা, আপার কেস লোয়ার কেস মানে কি? বড় হাতের অক্ষর আর ছোট হাতের অক্ষর, অর্থাৎ ধর হচ্ছে যে এ বি সি, এই যে এগুলা বড় হাতের, আর এটা হচ্ছে এ বি সি ছোট হাতের। আমাদের এই এইচটিএমএল এর ট্যাগ গুলা বা এইচটিএমএল ভাষাটা কোড সেনসিটিভ নয়, অর্থাৎ তুমি যদি ট্যাগের ভিতরে বড় হাতের এ দেন তাও সমস্যা নাই, যদি ছোট হাতের এ দেন তাও সমস্যা নাই। ধরো তুমি একটা ট্যাগ লিখবেন, ধরো এইচটিএমএল ট্যাগটাই লিখবেন, তুমি লিখবেন হচ্ছে এইচটিএম, এইটা লিখলেন এরকম, মানে একটা বড় হাতের দিবেন, দুইটা ছোট হাতের, একটা বড় হাতের, তাও সমস্যা নাই।
ঠিক আছে। আবার যদি সব বড় হাতের দেন সমস্যা নেই, যদি সব ছোট হাতের দেন তার সমস্যা নাই, যে কোনো একটা অ্যালফাবেট দিলেই চলবে, কেস সেন্সিটিভ নয়। কিন্তু আমরা যখন সি প্রোগ্রাম পড়বো, সি প্রোগ্রামে দেখবো যে আমাদের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের লেখা লাগে, কোথায়, সি প্রোগ্রামে। কিন্তু এইচটিএমএল এ কিভাবে লেখো লেখো সমস্যা নাই। কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে, W3C একটা কমিশন, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, একটা সংস্থা যারা আমাদেরকে বলে যে ভাইয়া তোমরা এইচটিএমএল ডিজাইন করবেন, ঠিক আছে, এটা কেস সেন্সিটিভ নয় তাও ঠিক আছে, কিন্তু তারা আমাদেরকে অনুরোধ করছে যে তোমরা ছোট হাতের অ্যালফাবেট দিয়ে লেখো, অর্থাৎ সবসময় ট্যাগগুলো ছোট হাতের অক্ষর দিয়ে লেখো, যার কারণে আমরা চেষ্টা করি সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে লেখার জন্য। ক্লিয়ার? কিন্তু তুমি যদি বড় হাতের দাও তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসা হচ্ছে মূল কাঠামো। আমরা ধর হচ্ছে একটা ওয়েব পেজ ডিজাইন করব। ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমাদের মূল যে জিনিসগুলো লাগবে, প্রথমে আমাদের লেখা লাগবে হচ্ছে ডক টাইপ। এই যে এটাকে কি চিহ্ন বলে, বিস্ময়সূচক। দেখো এই ডক টাইপ, এখন এইটা প্রথমে বলতেছি এটা কোনো ট্যাগ না, এই লেখাটা শুধুমাত্র আমাদের কোডে এই একটা মাত্র লেখা যেটা বড় হাতের অক্ষর হবে, ডক টাইপ। এটা কি কোনো ট্যাগ? এটা কোনো ট্যাগ আয় গল্প কইছি আমি, দ্বিতীয়বার বুঝাবো না কিন্তু। এই ডক টাইপ এইচটিএমএল এটা কোনো ট্যাগ না, এটা শুধুমাত্র আমাদের এটা বোঝাবে যে আমি যে ওয়েব পেজটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। কি কইছি? ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। আমি যদি এই ট্যাগটা দেই তাহলে আমার ক্রোম বুঝবে বা হচ্ছে আমার ওয়েব ব্রাউজারটা বুঝবে যে যে ওয়েব পেজটা সে তৈরি করতেছে এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। আচ্ছা, এরপর সে আরো একটা জিনিস বুঝবে যে আমাদের এই যে দেখো তুমি যে একটা অ্যাপস যদি ডাউনলোড করেন কিছুদিন পর দেখবেন বলে যে হচ্ছে আপডেট করো, মানে ওইটার আর একটা নতুন ভার্সন আসছে। তার অনেকগুলো ভার্সন থাকে, ফোনের দেখবেন কিছুদিন পর আপডেট করা লাগে, অর্থাৎ ফোনটারও নতুন কিছু সেটিংস আসে। তো ঠিক অনুরূপ আমাদের এই এইচটিএমএল ভাষাটারও অনেকগুলা ভার্সন আছে, যার মধ্যে একটা হচ্ছে HTML5 স্ট্যান্ডার্ড। কি বলছি? HTML5 স্ট্যান্ডার্ড। তো তুমি যখন ডক টাইপ এইচটিএমএলটা লিখবেন এইটা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে তোমার ওয়েব পেজটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, আর একটা হচ্ছে যে তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করছে এটা তুমি লিখতেছেন হচ্ছে HTML5 স্ট্যান্ডার্ডকে স্মরণ করে। ঠিক আছে? আচ্ছা, এখন এইটা কিন্তু কোনো ট্যাগ না। এখন আবার অনেক কলেজ কি করে, এইটা কিন্তু লেখে না, তোমাদের কলেজে হইতে পারে তোমার টিচার এটা লেখে না, ঠিক আছে, কিন্তু আমি বলবো তোমার কলেজে যদি না লেখে তোমার কলেজে দেওয়ার দরকার নাই, কিন্তু এইটা বোর্ড পরীক্ষায় অবশ্যই অবশ্যই দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আসবে মূল জায়গায় আসো, সেটা হচ্ছে আমাদের যা হবে সব HTML ট্যাগের ভিতরে, যা হবে সব HTML ট্যাগের ভিতরে। তাহলে HTML ট্যাগ এটা কি আমার এই যে এমটি ট্যাগ না, ওই চারটা তো না, বিআর এইচআর ইনপুট ইমেজ ওই চারটা এটা না, তার মানে এটা শুরু করতে হবে শেষ করতে হবে। তাহলে শেষ করার জন্য কি দেওয়া লাগে আমার, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে HTML। ঠিক আছে, শুরু করলাম শেষ করলাম। আচ্ছা, এখন এর ভিতরে আমার দুইটা অংশ পাবো, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশন দেখো যে আমরা লিখি না দরখাস্ত পত্র, এগুলো অনেকগুলো অংশ থাকে না, এই একটা অংশের জন্য একটা করে জিনিস নির্ধারিত থাকে যে এই অংশের কাজ এটা, এই অংশের কাজ এটা। ঠিক অনুরূপ ভাবে আমাদের এখানে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে হেড, এটাই কন্টেইনার ট্যাগ না এমটি ট্যাগ? কন্টেইনার ট্যাগটা আমরা শুরু করছি শেষ করতে হবে। হেড এটা হচ্ছে আমার কি একটা অংশ, আর একটা অংশ কি বলছিলাম, বডি, শুরু করছি। আচ্ছা, এই হচ্ছে আমার দুইটা অংশ। এখন এই হেড অংশের কাজ কি, আমাদের ইন্ডিয়ান আইসিটি তে হেড অংশের কাজ শুধুমাত্র একটা, এবং হেড অংশে আমরা একটা মাত্র ট্যাগই ইউজ করব, যেটার নাম হচ্ছে, দেখো এখানে আমরা একটা মাত্র ট্যাগ পাবো যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ শুরু করছি মানে শেষ করে দেবো। তাহলে আমরা হেড অংশে কয়টা ট্যাগ পাইলাম, একটা। এই ট্যাগটা আমরা সর্বদাই আমাদের লাগবে, যে কোনো কোড করতে গেলে এটা আমাদের লাগবে, এই জন্য এটা কমন করে দিলাম একবারে। এখন এই টাইটেল ট্যাগের কাজ কি, একটা শুধুমাত্র কাজ মনে রাখলে চলবে, টাইটেল ট্যাগ আমার ওয়েব পেজের নাম নির্ধারণ করে বা শিরোনাম নির্ধারণ করে। আমার ওয়েব পেজটার নাম কি হবে সেটা নির্ধারণ করা যায় কোথায়, টাইটেল ট্যাগ। এই টাইটেল ট্যাগ দিয়ে তুমি ভিতরে যাহা লিখবেন এটা তোমার ওয়েব পেজের নাম হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের হেড সেকশনে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের কাজ বলছি আমি কি,
ওয়েব পেজের নাম নাম নির্ধারণ করে বা শিরোনাম দেয়। আচ্ছা, আর একটা অংশ থাকলো হচ্ছে বডি অংশ। এই বডি অংশটা হচ্ছে আমার ওয়েব পেজ। কি বলছি? বডি অংশটা আমার ওয়েব পেজ। ওয়েব পেজের ভিতরে যত কিছু করবেন সব এই বডি অংশের ভিতরে। অর্থাৎ এইটা হচ্ছে তোমার একদম মূল জায়গা। এইখানে যাহা লিখবেন তাই তোমার ওয়েব পেজে আসবে। এখন এই ট্যাগ গুলো কি আমার ওয়েব পেজে প্রদর্শন হবে? না, ট্যাগ গুলো কিন্তু তোমার ওয়েব পেজে আসবে না। তোমার এই বডি অংশের ভিতরে যা কিছু করবেন সেগুলো আসবে তোমার ওয়েব পেজে। আর এই লেখাগুলোকে আনার জন্য তোমার এই যে ট্যাগ গুলো লাগছে, ঠিক আছে? এইচটিএমএল হচ্ছে যেমন আমি বললাম কি যে এটা কেস সেনসিটিভ নয়, কিন্তু এটা কিন্তু আবার কোড সেনসিটিভ। তার মানে কোড ছাড়া কোনো কথা বুঝবে না। ধরো তুমি লিখছেন এই যে ভিতরে এইখানে লিখছেন মাই নেম ইজ সোহাগ। পরের লাইনে লিখছেন যে মাই ফাদার নেম ইজ ফরিদ। এখন তুমি কি বলছেন এখানে এটা লিখছেন প্রথম লাইনে, এটা দ্বিতীয় লাইনে লিখছেন না, কিন্তু এই এইচটিএমএল কি করবে? দুইটাকে এক লাইনে রাখবে। অর্থাৎ সে তুমি যদিও নিচের লাইনে লিখছেন, সে তুমি এখানে ট্যাগ না দেওয়া পর্যন্ত এই লেখাটাকে নিচের লাইনে আনবে না। অর্থাৎ এই লেখাটাকে নিচের লাইনে আনার জন্য তোমার এখানে দেওয়া লাগবে হচ্ছে বিআর ট্যাগ, ব্রেকিং রো, ঠিক আছে? তারপর সেই লেখাটাকে নিচে আনবে। অর্থাৎ তুমি এখানে যাহা কিছু করতে চাইবেন প্রত্যেকটার জন্য ট্যাগ লাগবে। ক্লিয়ার? অর্থাৎ ট্যাগ ছাড়া কোনো কথা নাই। ও ও শুধু ট্যাগই বোঝে, আর কোনো, যেমন আমরা কি শুধু টাকা বুঝি, টাকা বুঝেন না খালি, ও ওই রকম এই শুধু বোঝা যাচ্ছে কি ট্যাগ। আমার ট্যাগ দাও, আমি আছি, ট্যাগ নাই আমি নাই। আচ্ছা, হ্যাঁ, এইরকমই ব্যাপারটা। আচ্ছা, এতটুকু কে কে বুঝি নাই? ডক্টর এইচটিএমএল এটার কথা কি বলছিলাম? এটা কোনো ট্যাগ, দেখো এটা কি আমাদের কোনো ট্যাগ না। এটা মনে রাখবেন, কোনো ট্যাগে কিন্তু এই চিহ্নটা থাকতে পারে না। বিশেষসূচক চিহ্ন এটা কোনো ট্যাগের ভিতরে থাকতে পারে না। এটা হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা কাজ বোঝায়। একটা হচ্ছে যে আমার ওয়েব পেজটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ, আর একটা বোঝাবে যে আমি এইচটিএমএল স্ট্যান্ডার্ড 5 ভার্সনটা ইউজ করতেছি। এরপরে আমাদের পুরো এইচটিএমএল যে কোড করি এটা এইচটিএমএল ট্যাগের ভিতরে রাখা লাগে। যার কারণে এইচটিএমএল এটা তো আমার এমটি ট্যাগ নয়, কন্টেনার ট্যাগ, যার কারণে শুরু করছি শেষ করে দিছি। এটার ভিতরে এখন আমার দুইটা অংশ পাই আমরা, একটা হচ্ছে হেড অংশ, একটা বডি অংশ। হেড অংশের কাজ হচ্ছে আমরা একটা ট্যাগ দেখছি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। এটা একদম কমন, আমরা মনে রাখবো যে এই ট্যাগটার কাজ হচ্ছে নাম নির্ধারণ করা ওয়েব পেজে। এখানে ভিতরে তুমি যেটা লিখবেন সেটাই তোমার ওয়েব পেজের নাম হয়ে যাবে। আর হচ্ছে বডি অংশ, আমি বলছি এই বডিটাই হচ্ছে তোমার ওয়েব পেজ। বডি অংশে যাহা কিছু লিখবেন এগুলাই তোমার ওয়েব পেজে প্রদর্শন হবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি লিখে নিয়ে চান লিখে নিয়ে যাবেন। হ্যাঁ, ওয়েব পেজের নাম। বুঝতে পেরেছে? তো আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল পার্ট আমরা এইচটিএমএল কোড, যেখানে এডিটর অ্যাপস বলা হয়, এডিটর অ্যাপসটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমাদের যাদের পিসি আছে আমরা ল্যাপটপে চেষ্টা করব। তো নোটপ্যাড প্লাস প্লাস এটা হচ্ছে আমাদের ল্যাপটপে থাকে হচ্ছে নোটপ্যাড, এই নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে তার থেকে একটু ভালো, এখানে টুলস বেশি পাওয়া যায়। তো আমরা যাদের পিসি আছে তারা বাড়িতে আমরা ট্রাই করতে পারি নোটপ্যাড প্লাস প্লাসে, বা নোটপ্যাডেও করা যেতে পারে। এটার জন্য আমরা ক্রোম থেকে আগে অ্যাপসটা ডাউনলোড করে নেব। নেওয়ার পর আমি এখানে দেখাচ্ছি বাকিটা। নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমার সেই এডিটর অ্যাপ নোটপ্যাড প্লাস প্লাস। এটাতে আমাদের কোনো একটা আগে ফাইল ক্রিয়েট করতে হবে, যে আমরা যে
যেটা করবো সেটার জন্য আগে একটা ক্রিয়েট করা লাগবে। তো সেজন্য আমরা এখানে এই যে ফাইল মেনুতে যাব, গিয়ে এখান থেকে আমি একটার ভিতরে আছি আগের সেভ করা আগে। আমি এখন নতুন করে একটা ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। নতুন করে ফাইল ক্রিয়েট করার জন্য লাগে হচ্ছে সেভ অ্যাজ, আর এই যে সেভ এটা লাগে হচ্ছে যখন আমার কোনো ফাইল করা থাকে সেটাকে আপডেট করার জন্য। তো আমরা যেহেতু নতুন করে ফাইল করব, আমরা সেভ অ্যাজ দিচ্ছি। এখানে আমাদের নাম চাচ্ছে, আমরা যেহেতু আজকে প্রথম লেকচার, আমরা এখানে লিখতেছি হচ্ছে ফার্স্ট লেকচার, ফার্স্ট লেকচার, আমরা এটা নাম দিলাম। আর এখানে আছে হচ্ছে আমাদের নর্মাল টেক্সট ফাইল, সেভ অ্যাজ টাইপ, সেভের টাইপ হচ্ছে নর্মাল টেক্সট ফাইল দেওয়া আছে, কিন্তু আমাদের এটা রাখলে চলবে না, আমাদের দেওয়া লাগবে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে হাইপার টেক্সট, এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটাকে সেভ করতে হবে। সেভ করলাম, আর হচ্ছে আমি ডেস্কটপে লোকেশন দিলাম, তাহলে আমাদের ডেস্কটপে থাকবে। এখন আমরা এই যে এখানে দেখবো হচ্ছে আমাদের জন্য একটা নতুন আইকন আসবে, এই যে এসে গেছে, এই যে ফার্স্ট লেকচার, এটা আমি এইমাত্র ডিজাইন করছি। এটা হচ্ছে আমাদের জন্য আউটপুট ওয়েবসাইট থেকে আমাদের এইটা হচ্ছে এখন আমাদের ওয়েব পেজটা, যেখানে আমরা আউটপুট গুলা দেখতে পাবো। আমরা এখানে ডিজাইন করব, আর এখানে হচ্ছে আমরা আউটপুট গুলা দেখবো। আমি ওয়েব পেজটা ওপেন করে নিলাম, পাশাপাশি রাখতেছি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে, একসঙ্গে এখানে আমি করাবো আর এখানে আউটপুট দেখা যাবে। তো আমি এখানে সেভ করার সময় যেহেতু নাম দিয়েছিলাম ফার্স্ট লেকচার, তো আমাদের এই যে এই কর্নারে দেখো ফার্স্ট লেকচার, এই নামটা কিন্তু আসছে হচ্ছে ওয়েব পেজের নাম। তো আমরা এখন এই যে ওয়েব পেজটা ডিজাইন করব, আমরা হালকা পাতলা কিছু লিখবো আজকের লেকচারে আমাদের যতটুকু আছে। তো আমরা প্রথমে জানি কি লেখা লাগতো, প্রথমে আমাদের লেখা লাগতো হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। তো এখানে আমরা লিখতেছি হচ্ছে ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ লেখাটার পূর্বে আমাদের দেওয়া লাগে হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন, এটা দিলাম। তারপর হচ্ছে ডক টাইপ, শুধুমাত্র এই কথাটা আমাদের বড় হাতের অক্ষর হয়, যার কারণে আমরা দিচ্ছি বড় হাতের অক্ষর ডক টাইপ, আর বাকি যা আমরা লিখবো সব ছোট হাতের। বড় হাতের লিখলেও কোড হবে, কিন্তু ওই যে W3C কমিশন এটা আমাদেরকে বলছে ছোট হাতের লিখতে, যার কারণে আমরা ছোট হাতে লিখছি। এখন এইটা কিন্তু আমাদের কোনো ট্যাগ নাই, আমি আগেই বলছি যে এটা হচ্ছে, এটা আমাদেরকে এটা নির্দেশ করবে যে আমরা যে ওয়েব পেজটা তৈরি করতেছি এটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ওয়েব পেজ। তার পাশাপাশি এটা এটাও বোঝায় যে আমরা যে এইচটিএমএল কোডটা করতেছি এটা হচ্ছে আমরা এইচটিএমএল এর স্ট্যান্ডার্ড 5 ভার্সনটা ইউজ করতেছি। তো এরপরে আমরা জানছিলাম যে এইচটিএমএল ট্যাগের ভিতরে পুরো বিষয়টাকে রাখতে হয়। তো আমরা দিচ্ছি এইচটিএমএল, আমি ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে, নিয়ে এখানে ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার এইচটিএমএল ট্যাগ শুরু শেষ, এর মাঝে আমি পুরো জিনিসটাকে রাখছি। তাহলে আমরা জানি এর ভিতরে অংশ থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড সেকশন, তো আমি হেড সেকশন দিলাম। তারপরে আমাদের এখানে আর একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে বডি সেকশন, তো আমি সেই অংশটাকে নিয়ে আসতেছি, বডি সেকশন। এখন হেড সেকশনের ভিতরে আমরা জানি যে আমাদের একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজের নাম নির্ধারণ বা শিরোনাম দেওয়া। আমরা শিরোনাম হিসাবে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ফার্স্ট লেকচার। তো আমি যদি এইটার নামটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই হেড অংশের ভিতরে আমাকে দেওয়া লাগবে হচ্ছে টাইটেল ট্যাগ, এই টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ আমরা এখানে শুরু করে শেষ করলাম কাছেই, যাতে আমাদের এটার জন্য বেশি জায়গা তো লাগবে না। তো দেখো আমি এই নামটাকে যদি চেঞ্জ করতে চাই, আমি ধরো টাইটেলের ভিতরে দিলাম আইসিটি অপারেশন, আমি এখানে দিলাম আইসিটি অপারেশন। দেখো আমি যদি এখানে সেভ করি, দেখো আমাদের আউটপুট পেতে হলে আগে এখানে সেভ করতে হয়। এখন এখানে সেভ করার জন্য এখানে অপশন আছে, এখানে সেভ করা যায়, অথবা আমরা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। এখানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, আর এইখানে যে রিয়েল আউট করলাম, এখানে রিয়েল আউট করলে আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে। দেখো আইসিটি অপারেশন। এখন কিন্তু এই কর্নারে আমাদের আর ওই যে ফার্স্ট লেকচার নাই, এখন এই নামটা হয়ে গেছে আইসিটি অপারেশন। তো এইখানে তুমি টাইটেল ট্যাগের ভিতরে
তোমরা এখানে টাইটেল ট্যাগের ভিতরে যাহাই দিবা সেটাই ওয়েব পেজের নাম হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে বডি অংশ। আমরা বডি অংশটাকে জানি যে এই বডি অংশটাই হচ্ছে আমাদের ওয়েব পেজের মূল কাঠামো, অর্থাৎ ওয়েব ডকুমেন্টটা পাওয়া যায় হচ্ছে বডি ট্যাগের ভিতরে। আমাদের ওয়েব ডকুমেন্টটা পাওয়া যায় বডি ট্যাগের ভিতরে। তো আমরা জানি যে বডি অংশটাই হচ্ছে আমাদের ওয়েব পেজের পুরো ডকুমেন্টটা। ওয়েব পেজের ভিতরে আমরা যা লিখবো সবকিছু আমরা বডি ট্যাগের ভিতরে লিখবো। তো বডি ট্যাগের ভিতরে আমরা আজকে শুধুমাত্র আমাদের অল্প কয়েকটা, যেগুলো হচ্ছে একদম খুবই ছোট ছোট কিছু আমরা ট্যাগ দেখবো, যেগুলো বড় কোনো প্রশ্ন আসে না, তবে বড় প্রশ্নের ভিতরে এগুলোর অংশ থাকে। এগুলো হচ্ছে খুব সাধারণ কিছু ট্যাগ। তো আমি মোটেও মনে করি না যে এগুলো তোমাদের মুখস্থ করা লাগবে ট্যাগের নামগুলো। এগুলো খুবই সামান্য, একদম আমাদের ভাষার মতোই। ধরো হচ্ছে আমরা বোল্ড করবো, দেব হচ্ছে বি ট্যাগ, আমরা আন্ডারলাইন করবো, দিব হচ্ছে ইউ ট্যাগ, এরকম আর কি। তো আমি প্রথমে একটা লাইন দেখাই, আচ্ছা, আইসিটি অপারেশন। তো আমি যদি এখানে সেভ করে রিলোড করি, দেখো এইখানে কিন্তু আমার এই যে আইসিটি অপারেশন কথাটা চলে আসছে। এখন আমি এই আইসিটি অপারেশন লেখাটাকে আমি চাচ্ছি যে এই লেখাটা এখন আমার বোল্ড হবে। এই জায়গায় আমি চাচ্ছি আমার লেখাটা বোল্ড হবে। তো আমি চাচ্ছি কোনটা লেখা বোল্ড হবে, এই আইসিটি অপারেশন পুরো লেখাটা। তাহলে আমি ট্যাগ শুরু করব কোথায়, আইসিটির পূর্বে। তাহলে এইখানে আমি দিচ্ছি হচ্ছে বি ট্যাগ, এইখানে আমি বি ট্যাগ দিলাম, আর বি ট্যাগটা শেষ করবো হচ্ছে আইসিটি অপারেশনের শেষে, কারণ আমি পুরোটাকেই বোল্ড করতে চাচ্ছি, তাই আমি এখানে দিলাম। আর অবশ্যই আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিব যেহেতু ক্লোজিং ট্যাগ, তাহলে হচ্ছে এখানে আমি বি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি আমি সেভ করি, এখানে যদি রিলোড করি, দেখো আমার লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ধরো নিচের লাইনে যাব, আমি নিচের লাইনে গিয়ে আবার অন্য একটা কিছু লিখবো। তো আমি এখানে লিখলাম এমডি আব্দুর রাজ্জাক বাই এমডি আব্দুর রাজ্জাক। এখন আমি এইটাকে ধরো হচ্ছে শুধু সেভ করে এখানে রিলোড করলাম। দেখো তোমরা হয়তোবা ভাবছিলে বা তোমাদের চাওয়া পাওয়া হয়তোবা ছিল যে আমি যেহেতু নিচের লাইনে লিখছি, আমি যেহেতু এইখানে থেকে নিচের লাইনে গিয়ে লিখছি বাই এমডি আব্দুর রাজ্জাক, এইখানেও আমার নিচের লাইনে আসার কথা। কিন্তু না, আমাদের চাওয়া পাওয়া মতো সে কাজ করবে না। সে কাজ করবে তাকে যেভাবে কোড দেওয়া হবে। দেখো আমরা মানুষ, যেমন আমরা শুধু টাকা চাই টাকা চাই, অনুরূপ এই আমাদের এইচটিএমএল যে সংস্থা, এরা শুধুমাত্র বোঝে হচ্ছে ট্যাগ। ট্যাগ ছাড়া কোনো কথা নাই। তুমি লাইন শেষ করতে চাবা কিন্তু তারা বুঝবে না। আমাদের লাইন শেষ করার জন্য অবশ্যই ট্যাগ দেওয়া লাগবে, আর সেই ট্যাগটার নাম হচ্ছে বিআর ট্যাগ, ব্রেকিং রো। এখন আমরা আমি যে চারটা নাম এমটি ট্যাগ যে চারটা বলেছিলাম, যে এই চারটা মাত্র এমটি ট্যাগ যারা শুধুমাত্র একবার আসে, ওপেনিং ক্লোজিং নাই, সেই চারটার মধ্যে দেখো তো বিআর একটা না। এই বিআর একটা হওয়ার কারণে এই ব্রেকিং রো এই ট্যাগটার জন্য আমরা কোনো ক্লোজিং ট্যাগ দিচ্ছি না। এই বিআর ট্যাগ এটা হচ্ছে একটা এমটি ট্যাগ যেটা শুধুমাত্র একবার আসে, এর কাজ হচ্ছে লাইন শেষ নির্দেশ করা। দেখো এখন যদি আমি এখানে সেভ করে রিলোড করি, এই সেভ করে রিলোড করলাম, দেখো আমাদের এই যে এখন কিন্তু বাই এমডি আব্দুর রাজ্জাক কথাটা কিন্তু নিচে চলে আসছে। এখন এই লাইনে ধর হচ্ছে আমি চাচ্ছি যে এই যে বাই কথাটা হবে হচ্ছে, আচ্ছা এখন এই যে বি ট্যাগ, এইটার আরো একটা কাজ বিষয় আছে। বোল্ড যেমনই ভাবে বি বোল্ড করতে পারে, ঠিক অনুরূপ ভাবে আরো একটা ট্যাগ আছে, নাম হচ্ছে স্ট্রং, STRONG। এই স্ট্রং ট্যাগ একে ধর হচ্ছে আমি শেষ করলাম আব্দুরের এখানে, শেষই করে দিই। দেখো আমার এই দুইটা লেখাই কিন্তু বোল্ড হয়েছে। আমি প্রথমবার বোল্ড করছিলাম, আমি প্রথমবার লেখাটাকে ছোট করতে এমডি কাটাই দিই। আমি প্রথমবার যখন বোল্ড করছিলাম তখন আমার কি লাগছিল, যখন আমি বোল্ড করছিলাম তখন আমি বি ট্যাগ দিছি, অথচ আমি নিচের লাইনে বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ দিছি, কিন্তু দুইটাই কিন্তু একই রকমের আউটপুট দেখাইছে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ এই দুইটা ট্যাগেরই কাজ একই, শুধুমাত্র আমাদের নামের পার্থক্য। তবে এইখানে কথা আছে যে আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো, যদি বোল্ড থাকে আমরা অবশ্যই বি ট্যাগ দিব, স্ট্রং ট্যাগকে আমরা পরিহার করব।
তবে স্ট্রং ট্যাগ এটা আমরা জেনে রাখলাম যে স্ট্রং ট্যাগ বি ট্যাগের মতো কাজ করতে পারে। আচ্ছা, এর পরের লাইনে আমি কিছু লিখি, হচ্ছে আমি লিখলাম আই হ্যাভ এ পেন। আচ্ছা, আমি চাচ্ছি যে এই লেখাটা আমার আন্ডারলাইন হবে, তাহলে আমি এখানে শুরু করব হচ্ছে ইউ ট্যাগ দিয়ে, আর একদম শেষে আমি শেষ করব হচ্ছে, ধর হচ্ছে আমি শুধুমাত্র আই হ্যাভটাকে চাচ্ছি, শুধুমাত্র আই হ্যাভটা আমার আন্ডারলাইন হবে, তাহলে আমি চাচ্ছি আই হ্যাভ এই লেখাটাকে আন্ডারলাইন করতে, তাহলে আমি ট্যাগ শুরু করব, যেহেতু আই হ্যাভ পুরোটাকেই আমি চাচ্ছি আন্ডারলাইন করতে, সুতরাং আই এর পূর্বে আমি শুরু করলাম আর শেষ করবো হচ্ছে এই হ্যাভ এর পর। তাহলে এখানে আমি লিখতেছি, দেখো এখন যদি আমি সেভ করে রিলোড করি, দেখো আমার এখানে এই যে আই হ্যাভ এই লেখাটা কিন্তু আমার কি আন্ডারলাইন হয়ে গেছে, আর এই বাকি অংশটা শুধু স্বাভাবিক অবস্থায় আছে। এখন এই লাইনটা কেন একসঙ্গে আসলো এটা অবশ্যই তোমাদের আর বলতে হবে না, কারণ আমি এই যে উপরের লাইনে এখানে বিয়ার ট্যাগ ইউজ করি নাই। আমি এখানে যদি এখন আবার দেখাচ্ছি, আমি এখানে এই যে বিয়ার ট্যাগ এখন দিয়ে দিলাম, এখন সেভ করে রিলোড করি, দেখো আমাদের এই যে নিচে চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আচ্ছা, এরপরে ধর হচ্ছে আমি চাচ্ছি যে এই যে পেন লেখাটা, এই পেন লেখাটাকে আমি কি করবো, ধর হচ্ছে আমি ইতালিক করি, তাহলে এই পেন লেখাটাকে বা এই পেন এই লেখাটাকে যদি আমি ইতালিক করতে চাই, তাহলে যে লেখাটা লাগবে আমাদের এই যে আই ট্যাগ, এটা হচ্ছে আই ট্যাগ ইতালিক করে, তাহলে হচ্ছে আমি এখানে আই শেষ করে দিলাম। দেখো আমাদের এ পেন এই লেখাটা কিন্তু ইতালিক হয়ে গেছে। এখন এই আই ট্যাগের মতো আমাদের আরো একটা ট্যাগ আছে যে কাজ করে, আই ট্যাগের যা কাজ সেও একই কাজ করে, যেমন ভাবে এইখানে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ একই কাজ করছিল, অনুরূপ এখানে আই ট্যাগ এবং আরো একটা ট্যাগ আছে যে একই ধরনের কাজ করে। যেমন আমি এখানে যদি লিখি যে আই হ্যাভ এ ল্যাপটপ, এখন আমি যদি এখানে ইএম ট্যাগটার নাম হচ্ছে ইএম, পূর্ণরূপ হচ্ছে ইমফাসাইজ ইএম, আমি এখানে লিখলাম ইএম, শেষ করব হচ্ছে আমি আমি যাচ্ছি হচ্ছে পুরোটাই আমার ইতালি হোক, তাহলে আমি এখানে শেষে গিয়ে লিখবো হচ্ছে /em, সেভ করে রিলোড যদি করি, দেখো আমার এখানে আসছে আই হ্যাভ এ ল্যাপটপ, কিন্তু এই লেখাটাও আমার ইতালি হয়ে গেছে। অর্থাৎ এখানে এই যে আই হ্যাভ থেকে শুরু করে, এই যে আই হ্যাভ থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু আমার ইতালিক হয়েছে, কিন্তু আমি এখানে এই পেন এই কথাটাকে ইতালিক করছিলাম কি দিয়ে, আই ট্যাগ দিয়ে। কিন্তু কিন্তু এই দেখো এই যে এখানে আমি আই ট্যাগ দিয়ে, এই যে আই ট্যাগ দিয়ে কিন্তু এই যে এ পেন লেখাটাকে ইতালিক করছিলাম, আর নিচে আমি ইতালিক করছি কিন্তু ইমফাসাইজ ট্যাগ দিছি। এখানে দুইটার নামের পার্থক্য হলেও কিন্তু এদের কাজ একই। সুতরাং আমি বলতে চাচ্ছি আই ট্যাগও ইতালিক করতে পারে, ইমফাসাইজ ট্যাগও ইতালিক করতে পারে, কিন্তু আমরা ব্যবহার করব সবসময় আই ট্যাগ। ওকে, আশা হ্যাঁ বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এরপরে আমি লিখতেছি কি লেখা যায়, আই হ্যাভ এ বুক। আচ্ছা, এখন আমি চাচ্ছি কটা ডুপ্লিকেট করে নেই, তাহলে বুঝতে শুরু করি। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে এই লেখাটাকে আমি ডিলেট করব, ডিলেট। আচ্ছা, তাহলে ডিলেট বলতে তোমাদের হয়তো বা চাওয়া পাওয়া থাকতে পারে যে লেখাটা একদম ডিলেট হয়ে যাবে, উধাও হয়ে যাবে, কিন্তু না, এখানে ব্যাপারটা এরকম কিন্তু হবে না। আমাদের এখানে জাস্ট ডিলেট বলতে লেখাটাকে মাঝ বরাবর কাটা হবে। দেখো আমি এখানে শেষে গিয়ে ডিলেটটাকে ক্রস করে দিচ্ছি, ডিল। আচ্ছা, উপরের লাইনে একটা আগে বিয়ার দিয়ে নেই। আচ্ছা, দেখো এখানে আমার এই যে আই হ্যাভ এ বুক এই লেখাটা দেখো বিআর, এখানে ভুল করছি আমি, বিআর। নিচের লাইনগুলোতে বিআর দিয়ে নেই। আচ্ছা, দেখো আমি এখানে কি করছি,
এই যে ডিল ট্যাগ, এই যে ডিল ট্যাগটাকে ইউজ করছি, কিন্তু ডিল ট্যাগটা করার কারণে আমার লেখা কিন্তু উধাও হয়ে যায় নাই, বরং এখানে আমার কি হয়েছে, এই লেখাটা আমার মাঝ বরাবর কাটছে। সুতরাং আমাদের যদি এরকম প্রশ্ন থাকে লেখা মাঝ বরাবর কাটার, তাহলে আমরা অবশ্যই এই যে ডিল ট্যাগ ইউজ করবো। এখন এইখানে যেমন আমরা আই ট্যাগের মতো ইমফাসাইজ দেখছিলাম, এখানে বি ট্যাগের মতো স্ট্রং ট্যাগ দেখছিলাম, ঠিক অনুরূপভাবে আমাদের এই যে ডিল ট্যাগের মতো আরো ট্যাগ আছে। যেমন আমরা বলতে পারি হচ্ছে স্ট্রাইক ট্যাগ, STRIKE, স্ট্রাইক ট্যাগ। এই স্ট্রাইক ট্যাগ কিন্তু ওই আমাদের ডিল ট্যাগের মতো কাজ করে। এইখানে আমি শেষ করে দিচ্ছি। তাহলে হচ্ছে দেখো আমার এই যে স্ট্রাইক ট্যাগও কিন্তু লেখাকে মাঝ বরাবর কাটছে, কিন্তু কিন্তু আমাদের শুধুমাত্র এখানে নামের পার্থক্য, জিনিস কিন্তু একই। এরপর আমি আরো একটা ট্যাগ দেখাতে পারি যে একই কাজ করে, সেটা হচ্ছে এস ট্যাগ। এখানে আমি এস শুরু করলাম, এইখানে আমি এস কে শেষ করে দিলাম। দেখো এও কিন্তু আমাদেরকে সেম আউটপুট দেখাবে, অর্থাৎ আমাদের এখানে ডিল, স্ট্রাইক, এস এই তিনজনই কিন্তু লেখাকে মাঝ বরাবর কাটছে, কিন্তু শুধুমাত্র আমাদের নামের পার্থক্য। আর আমি এটা বলছি যে পরীক্ষায় আমরা ব্যবহার করব ডিল ট্যাগ, এস কে আমরা সর্বদাই পরিহার করব। শুধু আমরা জেনে রাখতেছি যে ডিল, স্ট্রাইক এবং এস এই তিনটা হচ্ছে একই ধরনের কাজ। দেখো আমি HTML একদম বেসিক থেকে বেসিক পড়াবো। এখন তোমাদের যাদের প্রয়োজন হবে তারা ভালোভাবে পড়ো, যাদের প্রয়োজন নাই এত পড়ার তারা কম কম করে পড়ো, তোমরা শুধুমাত্র মূল ট্যাগগুলো পড়ো, সমস্যা নাই। পরীক্ষায় ভালো করলে যথেষ্ট। আর এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যারা প্র্যাকটিস করবে না তাদের কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা এখন আসো, আমরা মোটামুটি কয়টা ইউ ট্যাগ দেখলাম, ডিল ট্যাগ দেখছি, তারপর হচ্ছে আই ট্যাগ দেখছি, বোল্ড দেখছি। আচ্ছা এখন আসো, ধরো হচ্ছে আমি চাচ্ছি আমার ওয়েব পেজে আই হ্যাভ এ বুক এই লেখাটা আমার মাঝখানে আসবে, অর্থাৎ এই ওয়েব পেজের আমি মাঝখানে আনবো। এজন্য আমাদের যে ট্যাগটা লাগে সেই ট্যাগটার নাম হচ্ছে সেন্টার ট্যাগ। আচ্ছা দেখো আমি চাচ্ছি যে আই হ্যাভ এ বুক এই লেখাটা হবে সেন্টারে, আমি চাচ্ছি এই লেখাটা সেন্টারে হোক। তো আমি এইখানে সেন্টার ট্যাগ শুরু করতেছি, সেন্টার শুরু করলাম, আর শেষ করতে হবে। আমি যেহেতু যাচ্ছি আই হ্যাভ এ বুক পুরোটাই সেন্টারে আসবে, সুতরাং আমি একদম শেষে সেন্টার ক্লোজ করে দিচ্ছি। দেখো আমার এখানে আই হ্যাভ এ বুক এই লেখাটা কিন্তু আমার সেন্টারে আসছে, কিন্তু এখানে লক্ষ্য করার মতো একটা বিষয় আছে। দেখো আমি কিন্তু সেন্টার ট্যাগটা দেওয়ার আগে তার উপর থেকে এখানে দেখো বিআর ট্যাগটাকে ক্লোজ করে দিছি। দেখো সেন্টার ট্যাগ আমাদের তিনটা কাজ করে। দেখো আমি এখানে বিআর ট্যাগ দেই নেই, তারপরেও কিন্তু উপরের লাইনে সে কি লাইন শেষ নির্দেশ করছে, অর্থাৎ লাইন শেষ হয়ে গেছে। আবার এই লাইনে দেখো লেখাটাকে সেন্টার ট্যাগ দেওয়ার কারণে মাঝখানে আনছে তো আনছেই, আবার এই লাইনের শেষে কিন্তু আমি বিআর দেই নেই, অথচ আমাদের পরের লাইনটাকে কিন্তু ঠিকই পরের লাইনে নিয়ে আসছে, এইখানে কিন্তু আমাদের রাখে নাই, এইখানে কিন্তু আমার পরের লাইনটা শুরু করে নাই। তো আমরা বলতে পারি সেন্টার ট্যাগ তিনটা কাজ করছে। একটা হচ্ছে উপরের লাইনে আমাদের এইখানে শেষ নির্দেশ করছে, এই লেখাটাকে মাঝখানে আনছে, এবং এই লাইনের শেষের বিআর ট্যাগটার কাজ করছে, অর্থাৎ দুইটা বিআরের কাজ করছে, আর হচ্ছে লেখাটাকে মাঝখানে নিয়ে আসছে। আচ্ছা এরপরে আর একটা ট্যাগ আমরা দেখতেছি যেটার নাম হচ্ছে মার্ক ট্যাগ। আমরা যে লেখা মার্ক করে রাখি না মোটা কলম দিয়ে, যে হলুদ কালারের পেন, হলুদ সবুজ পেনগুলো পাওয়া যায়, ওই রকম। দেখো আমরা যদি মার্ক করতে চাই কোনো লেখাকে বিশেষভাবে বোঝাতে চাই, তাহলে আমরা দিব হচ্ছে মার্ক ট্যাগ দিয়ে। আমরা ধর হচ্ছে চাচ্ছি আই হ্যাভ এ পর্যন্ত মার্ক হোক, তাহলে আমরা এখানে দিব আই হ্যাভ এ, এই এ পর্যন্ত গিয়ে আমরা এখানে ক্লোজ করে দিব মার্ক ট্যাগ। তো দেখো এখানে এই মার্ক ট্যাগ দেওয়ার কারণে আমার এই যে আই হ্যাভ এ এই লেখাটা কিন্তু ওই ইয়েলো কালারে মার্ক হয়ে গেছে। আচ্ছা আসো এরপরে আমি চাচ্ছি H2O লিখতে, H2O। এখন এই H2O তো এরকম রাখলেই চলবে না, আমাদের H2O দেখো আমি যে স্বাভাবিকভাবে আনি এখানে H2O এখানে চলে আসছে, কিন্তু আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে এই H2O 2টার নিচে আসবে, তাই না? আচ্ছা এই 2টাকে নিচে আনতে চাইলে দেখো আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাবস্ক্রিপশন আর একটা হচ্ছে সুপারস্ক্রিপশন। আমাদের এখানে এই 2টাকে নিচে নামাবো, অর্থাৎ সাবস্ক্রিপশন করব, সেজন্য আমাদের এই যেহেতু আমি কি শুধু
টুটাকে নিচে নামাবো, টুকে নিচে নামাবো, সুতরাং আমাদের এখানে ট্যাগ লাগবে হচ্ছে সাবস্ক্রিপশন, SUB। তো এইখানে আমি শুরু করতেছি SUB। আর যেহেতু আমার শুধু টুটা থাকবে হচ্ছে সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে, সুতরাং আমি এখানে শেষ করে দিচ্ছি হচ্ছে SUB। দেখো আমার এখানে কিন্তু এই টু লেখাটা কিন্তু নিচে চলে আসছে। এখন এখন আমি যদি লিখতে চাই যে এক্স কিউব, এখন এই 3 আমার কিন্তু সাথেই আছে, আমি তো সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি এক্স কিউব, অর্থাৎ 3 যাবে হচ্ছে কোথায়, এক্স এর উপরে, যার কারণে আমাকে এখানে দেওয়া লাগবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ SUP। আর শেষ করবো হচ্ছে তারপরেই, তাহলে হচ্ছে SUP। দেখো এক্স এর উপর কিন্তু পাওয়ার 3 চলে গেছে। এখন তোমাদের হয়তো মনে থাকতে চাবে না যে SUB কখন, SUP কখন। আমরা এই জন্য মনে রাখবো যে বি এর গোল্লা, দেখো এখানে SUB, এই যে বি এর গোল্লা নিচে সে লেখাকে নিচে নামায়, দেখো এখানে যে লেখাকে কিন্তু নিচে নামাইছে। আবার আমরা এইভাবে মনে রাখবো যে SUP, এখানে এই যে পি এর গোল্লা উপরে, এই লেখাকে উপরে তুলবে। SUP সুপ এই লেখাকে উপরে তুলবে, SUB সাব এই কিন্তু লেখাকে নিচে নামাবে। পি এর গোল্লা উপরে উপরে তুলবে, বি এর গোল্লা নিচে সে লেখাকে নিচে নামাবে। আচ্ছা, এখন দেখো আমি একটা বড় করে কিছু দেখাতে যাচ্ছি। ধরো হচ্ছে আমি লিখলাম যে মাই পেন। এখন আমি এই মাই পেন লেখাটাকে কি কি করতে চাচ্ছি, দেখো আমি প্রথমে চাচ্ছি যে এই মাই পেন লেখাটা আমার বোল্ড হোক, তাহলে আমি কি দিব, বি ট্যাগ। আচ্ছা, যেহেতু পুরোটাই হবে তাহলে হচ্ছে আমি শেষ করে দিলাম যে /B। আচ্ছা, লেখাটা আমার বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি একই সাথে এই লেখাটা আমার একই সাথে বোল্ড হয়েছে, তো হয়েছে, আন্ডারলাইনও হবে, তাহলে আমি এইখানে দিব হচ্ছে ইউ ট্যাগ, আর এইখানে শেষ করে দেবো, তাহলে হচ্ছে /U। আচ্ছা, দেখো আমার কিন্তু এই লেখাটা বোল্ড হয়ে গেছে, না আন্ডারলাইন হয়ে গেছে। কিন্তু এইখানে তোমরা বলতে পারো যে ওয়াই এবং পি এখানে কেন আন্ডারলাইন নেই, দেখো এইটার অংশটা নিচে আছে যার কারণে এটা আন্ডারলাইন হয় নাই। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি এই লেখাটা একই সাথে ইতালিক হবে, তাহলে আমি এইখানে দিব কোন ট্যাগ, আই ট্যাগ, আর শেষ করে দিব হচ্ছে এই জায়গায়, তারপর /I। সেভ করলাম, রিলোড করলাম, দেখো আমার লেখাটা কিন্তু একই সাথে কি হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে এই লেখাটা আমার একই সাথে এই লেখাটা আমার ডিল হবে, অর্থাৎ মাঝ বরাবর কাটবে, তাহলে আমি এইখানে দেব হচ্ছে ডিল ট্যাগ, এবং তারপরে এইখানে আমি শেষ করে দেব ডিল ট্যাগ। দেখো আমি যদি সেভ করে রিলোড করি, দেখো আমার লেখাটা কিন্তু একই সঙ্গে কাটা গেছে। তো এইখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা একই সাথে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পাবো, সেটা ঠিক আছে, কিন্তু এইখানে ট্যাগগুলোর মাঝে একটা ধারাবাহিকতা রক্ষা করা লাগবে। দেখো এইখানে আমি এই যে বি ট্যাগ শুরু করছি, দেখো এই যে বি ট্যাগ এইখানে শুরু করছি, এই যে একদম শেষ, তারপরে ইউ ট্যাগ শুরু করছি, দেখো একদম তার পূর্বে আমি এখানে ইউ ট্যাগ শেষ করছি, এইখানে আই ট্যাগ শেষ, এইখানে ডিল ট্যাগ, এইখানে ডিল ট্যাগ শেষ। এখন এখানে আমাদের যেটা কাজ করে সেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট কাম থিওরি। দেখো যে আমাদের ট্রেন, দেখো না, ট্রেন যখন কোচিং হয় তখন কিন্তু যে প্রথমে যে ট্রেনটা আসে সে কিন্তু শেষে যায়, ঠিক অনুরূপভাবে এখানে প্রথমে যে ট্যাগটা শুরু করব সেটা একদম শেষে শেষ করব, তারপর যেটা শুরু করব সেটা তার আগে শেষ করব, এইভাবে আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু টিচারের মার্ক কাটার একটা সুযোগ থাকে। তো আশা করি এতটুকু অংশ তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের আমাদের লেকচারে এতটুকু অংশই ছিল। তো তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। আর হচ্ছে তোমাদের যাদের মোবাইল ফোন আছে, মোবাইলে যারা করতে চাও তারা হচ্ছে ট্রিপ এডিট নামে হচ্ছে একটা অ্যাপস আছে, যেখান থেকে তোমরা এটা করে নিতে পারো। দেখো আমাদের সেই যে মোবাইলের যে অ্যাপসটা আছে সেটার নাম হচ্ছে ট্রিপ এডিট। আমি এখানে লিখে দিচ্ছি, একদম শেষে এখানে লিখে দিই, ট্রিপ এডিট, এডিট।
দেখো এই ট্রিবিডিট অ্যাপসটা আমরা সবাই, এই যে ট্রিবিডিট, এটা মোবাইলে আমরা ডাউনলোড করবো। এই ট্রিবিডিট, দেখো এই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করবো এবং সেই অ্যাপস দিয়ে আমরা কিন্তু এই কোডগুলাকে, আমরা এই ট্যাগ গুলো প্র্যাকটিস করতে পাবো। সুতরাং প্রত্যেকে যারা আমার আজকে ক্লাস করছো, প্রত্যেকে এই ক্লাস থেকে বা হচ্ছে লেকচার শিট থেকে এই ট্যাগ গুলো দেখে দেখে এখানে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো খায়া ফেলবা। সুতরাং ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবা। দেখা হচ্ছে আগামী দিন। আর হচ্ছে একটা প্রশ্ন আছে, অবশ্য প্রশ্নটা দেখি। দেখো আজকের একটা প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যাই, না এখানে নাই। আরে কি বললাম এটা? দেখো এখানে যে আইসিটি হ্যাভেন, আমাদের প্রথমে প্রশ্ন আসা হচ্ছে সৃজনশীলে কি কি আসে। এখানে যে এইচটিএমএল কি, এইচটিএমএল এর ট্যাগ কি, কন্টেন্ট এমপিটি ট্যাগের পার্থক্য, কন্টেন্টের ট্যাগ এবং এমপিটি ট্যাগের পার্থক্য, এইচটিএমএল এর কাঠামোটা, তারপর হচ্ছে উদ্দীপকের মতো ওয়েব পেজ পেতে প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। এখানে এই যে উদ্দীপকের এইটার জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন এইটা আমরা করব। এখানে আমি দেখো প্রথমে যে আইসিটি, শুধুমাত্র এখানে আইসিটি কথাটা বোর্ড আছে, অর্থাৎ এখানে বি ট্যাগ শুরু হবে, এখানে শেষ হবে। তারপর এইখানে আমাদের পরের এই পরের লাইনে দেখো, এই যে আমাদের দ্বিতীয় আইসিডি, এই যে দ্বিতীয় আইসিডি লেখাটা, এই না এই যে দ্বিতীয় লাইনে এটা আমাদের আছে হচ্ছে এখানে ইতালিক করা। এই লাইনে এটা আছে আন্ডারলাইন, ইউ ট্যাগ দিবা। এটাতে আছে হচ্ছে ডিল ট্যাগ, ডিল দিবা। তারপর হচ্ছে এখানে যে H2O, এটা তো আমি দেখালামই। এই যে টুটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট, SUB এক্স কিউব, এই যে কিউবটা হবে কি সুপারস্ক্রিপ্ট। তারপর হচ্ছে এই লেখাটা আছে হচ্ছে মাঝখানে, এটাকে সেন্টার ট্যাগ দিবা। আর হচ্ছে এটা আছে মার্ক, অর্থাৎ মার্ক ট্যাগ দিলে হয়ে যাবে। তো এগুলো প্র্যাকটিস করে প্রত্যেকে গ্রুপে দিবা, সেখানে দেখা হবে এখন। আর যারা দিবে না তাদের কিন্তু আগামী লেকচারে খবর আছে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।